না না স্যার, করেছি স্যার, অনেকবার করেছি। আমি শুধু আমার জবটা চেঞ্জ করতে চাই। না না স্যার, আমি এর আগেও অনেকগুলো কাজে আরে অন্য নাকি? এক মিনিট স্যার। এই, কি হলো এটা? আপনি আমার ললিপপ ফেলে দিয়েছেন আঙ্কেল। আঙ্কেল? তোর আমাকে আঙ্কেল মনে হয়? আপনাদের 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 মতো বড়দের তো আঙ্কেলই বলা হয়, তাই না? আঙ্কেল? তুই আবার আঙ্কেল বললি? তোর মাথা খারাপ নাকি? আঙ্কেল, আপনি আমার ললিপপ ফেলে দিয়েছেন, আমাকে একটা ললিপপ কিনে দিন আপনি। আঙ্কেল আঙ্কেল, একটা পাগল এসে ডিস্টার্ব করছিল স্যার। ললিপপটা ফেলে দিল। দেখুন না আঙ্কেল, ওই আঙ্কেলটা না আমার ললিপপটা ফেলে দিয়েছে। আঙ্কেল, আঙ্কেল, কি আমার মুখটা এরকম হয়ে গেছে কেন? আমি তো বাচ্চা। এ আবার কে? অভিজিৎ, কি ভাবছো? ওই দয়া আর শ্রেয়ার ব্যাপারে। ওদের দেখলেই আমার খুবই খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে ওদের সম্পর্কে। কখনো নিজের সম্পর্কে ভেবেছো তুমি? অ্যাকচুয়ালি আমার ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছি। কি? আরে না, মানে আমি সব সময় তোমার ব্যাপারেই ভাবতে থাকি। অভিজিৎ, তুমি না সব সময়। আচ্ছা, এটা বলো, প্রবলেমটা কি এক্স্যাক্টলি? হ্যাঁ, প্রবলেমটা এটাই যে ব্যাপারটা জমছেই না। আমি শ্রেয়ার সঙ্গে কথা বলেছি, আবার দয়ার সঙ্গেও। দুজনের সঙ্গে কথাও বলেছে। জানি না ওদের মধ্যে কি সব ঝামেলা হয়েছে, তাই ব্যাপারটা হতে হতেও ভেঙে গেল। এই সিচুয়েশনটাকে কি করে হ্যান্ডেল করতে হবে সেটা আমি ভালোই জানি। আপনি এসবের মধ্যে এসে চিন্তিত হবেন না। কেন কেন চিন্তিত হব না? আপনি কেন চিন্তিত হবেন? কেননা আমি তোমার কথা চিন্তা করি, তোমার কথা ভাবি। কোন অধিকারে? ওই ওই একজন বন্ধুর অধিকারে। তো এতে প্রবলেমটা কি? সিম্পল ব্যাপার, দুজনের একটু দেখা করা উচিত, কথা বলা উচিত, টাইম স্পেন্ড করা সেটাই উচিত। তো, টাইমটা কোথায় আমাদের কাছে? কেস নিয়ে আমরা এতটাই ব্যস্ত থাকি যে পার্সোনাল কথা বলার সময়ই পাই না। তো 29শে অগস্ট? 29শে আগস্ট? অভিজিৎ, 29শে অগস্ট। ও আচ্ছা আচ্ছা, 29শে আগস্ট আপনার বার্থডে। তাহলে তো সারিকা কেস সলভ। হ্যালো, আবার নতুন কেস? স্যার বারবার মুখে বিড়বিড় করছিল। আমি বললাম কি হয়েছে, ও তখন জোরে ধাক্কা দিল আর বলল ওই লোকগুলো তোমাকে ছাড়বে না। ও তোমাকে জোরে ধাক্কা মেরেছে? হ্যাঁ স্যার। আর বলছিল যে ওরা তোমাকে ছাড়বে না? হ্যাঁ স্যার। আর স্যার আমি ভাবলাম এটা খুনের ব্যাপার, তাই আপনাকে ফোন করলাম। স্যার আমি ঠিক করেছি না না? না না না, কোনো ভুল করনি তুমি, একদম ঠিক করেছো। আচ্ছা এটা বলো, কি বকবক করছিল? কিছু মনে পড়ছে তোমার? স্যার ও কিছু নম্বর ধরে গুনছিল। নম্বর ধরে গুনছিল? হ্যাঁ অভিজিৎ, কি কি মনে করছো? স্যার বডির বাইরে তো কোনো চিহ্ন নেই, আর বিষেরও কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। কিন্তু এই দেখুন স্যার, এইখানটায়, এই মাথায় দুদিকে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একই রকমের চিহ্ন, একই জায়গায়, যেমন কোনো কিছু অনেকক্ষণ ধরে এখানে চাপিয়ে রেখেছিল। স্যার হতে পারে এটা কোনো হেডফোন বা ওই জাতীয় কিছুর চিহ্ন? না না, হেডফোন লাগানোর চিহ্ন এটা নয়। স্যার এটা হতে পারে যে এই লোকটার মৃত্যুর কারণ এই চিহ্নের জন্য। হতে পারে অভিজিৎ, নিশ্চয়ই হতে পারে। হ্যাঁ বলো ফেডরিক।
এর আঙুলটার দিকে একবার দেখুন স্যার, শুধু এই আঙুলটাতেই মাটি লেগে রয়েছে। হ্যাঁ তো স্যার এই নাম্বারটা দেখুন স্যার, দেখে মনে হচ্ছে যে এই আঙুলটা দিয়েই এই নাম্বারটা লেখা হয়েছিল। 481623 4,81,623। স্যার এই 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 নাম্বারটাই বিড়বিড় করছিল। স্যার হতে পারে কোনো ফোন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার বা পাসওয়ার্ড। যেটাই হোক অভিজিৎ, খুব ইম্পর্টেন্ট নাম্বার এটা, না হলে লোকটা মরবার আগে এই নাম্বারটা লিখে যেত না। 481623। স্যার হুম, স্যার ওর পকেট থেকে ওয়ালেটটা পেয়েছি, বেশ কিছু ক্যাশ আছে। আইডি নেই, এটা আবার কি? মনে হচ্ছে কোনো রিসিপ্ট। ডিই সার্ভিসিং কোম্পানি। স্যার এটা তো অমর, এর কি হয়েছে? কেউ ওকে খুন করেছেন। খুন? হ্যাঁ, স্যার আমার প্রথম থেকেই এরকম মনে হচ্ছিল এর সাথে এরকম কিছু না কিছু হবেই। আগে থেকে মনে হচ্ছিল কেন? স্যার ও কাজ করতো মেকানিক্যালের, আর ওর খরচা ছিল রাজা রাজাদের মতো, আর ওর মানিব্যাগ সবসময় টাকাতে ভর্তিই থাকতো। তাহলে একবার তুই জিজ্ঞেস করলি না যে ওর কাছে এতগুলো টাকা এলো কোত্থেকে? ও বলতো তুই নিজের চরকায় তেল দে, নাহলে পুরো গুলি করে উড়িয়ে দেবো, বুঝলি? এরকম হুমকি দিত স্যার। ও তো মস্তান ছিল স্যার। আচ্ছা, এই অমর কোথায় থাকতো? পুরো ঘরটা ভালো করে তল্লাশি করো, দেখো এমন কিছু পাওয়া যায় কিনা যার সঙ্গে অমরের মৃত্যুর সম্পর্ক রয়েছে। মোবাইল ফোন। স্যার, স্যার এই হলো গয়না, এই টাকা। খুব বড় ধরনের খিলাড়ি ছিল এ। ওখানে মোবাইল ফোন আর অ্যান্টিক পিস রয়েছে। স্যার, স্যার এখানে তালা খোলার আর ভাঙার সমস্ত জিনিস রয়েছে, এই দেখুন। তাহলে এই অমর চোর ছিল। স্যার মনে হচ্ছে যে এই অমর লোকের বাড়িতে গিয়ে এসি আর ফ্রিজ সারানোর নাম করে বাড়িটাকে ভালো করে দেখে নিত, তারপরে রাত্রে গিয়ে সমস্ত দামি জিনিসপত্র চুরি করে নিয়ে আসতো। স্যার, হ্যাঁ বিক্রম। স্যার এখানে কয়েকটা পেপার পাওয়া গেছে যেগুলোর মাঝে মাঝে কাটা। কিছু ওয়ার্ডস কাটা আছে। এরকম তো কেউ তখনই করে যখন সে কাউকে কিছু লিখে পাঠাতে চায়, বা হয়তো সে নিজের হাতের লেখা লুকোতে চায়। স্যার হতে পারে অমর কাউকে ব্ল্যাকমেল করছে। হতে পারে এই ব্ল্যাকমেল কি ওর মৃত্যুর কারণ। স্যার অমর এই লেটারগুলো দিয়ে কি লিখতে পারে? এই সব কিছু ব্যুরোতে নিয়ে চলো, ওখানেই জানতে পারা যাবে যে অমর কোন অক্ষর দিয়ে ঠিক কি লিখেছিল। এর শরীরের উপর না আছে কোনো ধরনের জখম, না কোনো বিষের কোনো চিহ্ন পাওয়া গেছে। এটাও নয় যে ওর হার্ট অ্যাটাক হয়েছে, কিচ্ছু না। ব্যাস হঠাৎ করে ওর হার্টটা কাজ করা বন্ধ করে দিল। হার্ট কাজ করা কেন বন্ধ করলো সেটাও কিছু বুঝতে পারছি না, কিন্তু এর মাথার চুলের গোড়ায় আমি কিছু একটা জিনিস পেয়েছি, এমন একটা জিনিস যেটা খুবই আশ্চর্যজনক। এই দেখো, দেখেছো? ভালো করে দেখো। স্যার এখানে তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। দেখতে পাবেও না। হ্যাঁ, এই চিহ্নটা খালি চোখ তো দূর, ভালো ম্যাগনিফাইং গ্লাস দিয়েও দেখতে পাবে না। এই চিহ্নটা তোমরা কোথায় দেখতে পাবে আমি খুলে বলছি, এসো আমার সঙ্গে।
এখানে দেখো সেই চিহ্নটা, দেখো একটা ছোট্ট মতো বিন্দুর মতো চিহ্ন, 100 টাইমস ম্যাগনিফাইং করেছি তবে এই চিহ্নটা দেখতে পেয়েছি। 100 টাইমস? ডাক্তারবাবু, এমন কোন চিহ্ন হতে পারে? এমন ব্যাপার নয় তো কোনো সার্জেন ওর শরীরে খুব সূক্ষ্মভাবে একটা সার্জারি না, করে? না কেবিন, এত সূক্ষ্ম সার্জারি পৃথিবীতে হয়ই না, এত সূক্ষ্ম চিহ্ন কোনোভাবেই করা সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, ওর মাথায় সেই চিহ্নটা রয়েছে, তার মানে খুবই সূক্ষ্ম, খুবই পাতলা ছোট্ট একটা জিনিস এর মাথার মধ্যে ঢুকেছে অথবা ঢোকানো হয়েছে। স্যার, স্যার এই কাজটা এলিয়ানদের মনে হচ্ছে। স্যার, অনেক সময় এলিয়ানরা পৃথিবীতে আসে আর মানুষকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে যায় আর ওদের উপর নানা এক্সপেরিমেন্ট করে, ওদের কমপ্লিটলি ব্রেন ওয়াশ করে দেয়। পঙ্কজ, তুমি মেডিটেশন করো, তোমার মনটা এদিক ওদিক ঘুরছে। আর একটা কথা, এর সিটি স্ক্যান করার পর জানা গেছে যে এই লোকটার মস্তিষ্কে কোনো অসুখ ছিল। স্যার, অমরের মাথায় এখানে যে চিহ্নটা ছিল, কোথাও ওর জন্য ওর মানসিক রোগ হয়নি তো? হতে পারে নিখিল, সেই জন্য আমাকে অ্যাটপসি করে দেখতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি অ্যাটাপসি করে দেখুন। ততক্ষণ আমরা দেখি যে অমর যে নাম্বারগুলো লিখে গিয়েছিল ওই নাম্বারের রহস্যটা কি। স্যার, ব্যাংক অ্যাকাউন্ট, লকার নাম্বার, টেলিফোন নাম্বার সবকিছু দেখে নিয়েছি স্যার, কিন্তু এই 4,81,623 নাম্বারটা কি কিছুই বুঝতে পারছি না স্যার। মানে আছে সচিন, মানে আছে। মরার মুহূর্ত পর্যন্ত ওই লোকটার মনে আর ঠোঁটের গোড়ায় এই নাম্বারটা ছিল, 4,81,623। আচ্ছা, অমরের বাড়ি থেকে যে টুকরো নিউজ পেপারটা পাওয়া গেছে সেটা থেকে কিছু জানা গেছে? স্যার, প্রেস থেকে নিউজ পেপারের দ্বিতীয় কপিটা এনেছি, পঙ্কজ ম্যাচ করে দেখছে। ইশিকা, রাজমহল, বিহাইন্ড 11 PM। কুমার, নিয়ার সুরেশ, ইশিকা মিট। হ্যাঁ পঙ্কজ, কি জানতে পারলে? স্যার, সবকটা মিসিং ওয়ার্ড এগুলোর মধ্যেই রয়েছে স্যার। রাজমহল বিহাইন্ড মি ইজ নিয়ার 11 PM বিচ মিট সুরেশ ইউর কুমার। স্যার, এটা তো কোনো ধাঁধা মনে হচ্ছে। হ্যাঁ, এটা ধাঁধা, কিন্তু এর রাস্তা আছে এর মানে বের করার। কি মজার ব্যাপার স্যার, যেমন রেকর্ড হয় ভাঙার জন্য। একদম। মিট মি at রাজমহল রেস্টুরেন্ট, না? রাজমহল রেস্টুরেন্ট বিহাইন্ড কি হতে পারে? 11 PM ও হতে পারে। মিট মি at 11 PM বিহাইন্ড রাজমহল রেস্টুরেন্ট। মিট মি at রাজমহল রেস্টুরেন্ট। যাই হোক, একটা সেন্টেন্স তো পাওয়া গেল। বিচ সি ইজ নিয়ার। বলো পঙ্কজ, কি হতে পারে? এই ইয়োর, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো পঙ্কজ, থ্যাংক ইউ। বিচ ইজ নিয়ার ইয়োর বিল্ডিং। হয়ে গেছে। সুরেশ কুমার মিট মি at 11 PM বিহাইন্ড রাজমহল রেস্টুরেন্ট। বিচ ইজ নিয়ার ইয়োর বিল্ডিং। স্যার, এই রাজমহল রেস্টুরেন্টটা তো আন্ধারের কাছাকাছি, বেশ ফেমাস রেস্টুরেন্ট স্যার। তাহলে সচিন, ওই রাজমহল রেস্টুরেন্টের কাছে থাকে সুরেশ কুমারের ব্যাপারে খবর নাও। সুরেশ কুমার। হ্যাঁ বলুন, কে আপনি, কি চান? টাকা, অনেক অনেক টাকা। হ্যালো, কে আপনি আর কেন দেবো আপনাকে টাকা?
হ্যাঁ? অমরকে কেন দিয়েছিলে? অমরকে? হ্যাঁ, সব জানি আমি। ওই আসলে ও আমাকে ব্ল্যাকমেল করছিল। আর সেই জন্য তুমি অমরকে খুন করে ফেললে? কি খুন? দেখুন, আমি কারোর খুন করিনি। মিথ্যে! মিথ্যে কথা বলছো তুমি। তুমি মেরেছো অমরকে। না না স্যার, আমি সত্যি বলছি, আমি কাউকে খুন করিনি। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। তাহলে বলো, সত্যি করে বলো, তাড়াতাড়ি বলো। স্যার, আসলে অমর আমার বাড়িতে চুরি করেছিল, আর সেই চুরিতে ভুল করে আমার বাবার সেই বাক্সটা ওর হাতে চলে গিয়েছিল, যেটাতে ওনার বেআইনিভাবে করা সমস্ত কাজের কাগজপত্র ছিল। আর সেই কাগজ নিয়ে অমর তোমাকে ব্ল্যাকমেল করেছিল। আগে হ্যাঁ স্যার, এটা আমার বাবার সম্মানের ব্যাপার ছিল, আর আমি চাইতাম না যে ওনার বদনাম হোক। কিন্তু এই অমর আমার কাছ থেকে বারবার টাকা নিতে লাগলো। এই জন্য একদিন বিরক্ত হয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আজই আমি এই অমরের খেলা শেষ করে দেব। আর সেই জন্য আমি ওর বাড়ি গেলাম, কিন্তু একটা লোককে দেখলাম ওর বাড়ির সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, সেজন্য আমি ফিরে এলাম। আমার ভেতর কাউকে খুন করার সাহস নেই স্যার। স্যার, আমি কাউকে খুন করতে পারি না। আচ্ছা, তাহলে আমাদের জন্য ওই লোকটার স্কেচ করাও। এত রাতে তুমি এই মেন রোড ছেড়ে এই শর্টকাট রাস্তা কেন নিলে? আরে এত চিন্তা করছো কেন? 2 ঘন্টা বেঁচে যাবে এই রাস্তাটা দিয়ে গেলে। চুপচাপ বসো। সুজিত, গাড়ি থামাও। সুজিত, সামনে কেউ আছে। সুজিত, কেউ আছে। ও মাই গড। মালতী, তুমি গাড়িতে বসো, আমি গিয়ে দেখছি। হতে পারে ওর আমাদের সাহায্যের প্রয়োজন। ঠিক আছে। দাদা, 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 কি হয়েছে? দাদা উঠুন, উঠুন দাদা। 4,81,623 ছাড়ুন। 23 কি করছেন কি আপনি? ছাড়ো এনাকে। বিল্লা, ওরা তোমার কাছে আসতে চলেছে। ছাড়ো। বিল্লা, বডিতে তো কোথাও আঘাতের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। অভিজিৎ, জামা কাপড়টা ছেঁড়া, মনে হচ্ছে কারোর সঙ্গে মনে হয় মারামারি হয়েছে। স্যার, কিন্তু এই নির্জন এলাকাতে কি করতে এসেছিল? স্যার, হ্যাঁ, পার্সের মধ্যে থেকে এই আই কার্ডটা পেলাম। এর নাম হলো ধনঞ্জয়। ধনঞ্জয়? একবার আমাকে একটু ডিটেলে বলুন তো, কি হয়েছিল? হ্যাঁ স্যার, রাস্তার উপরে উপর হয়ে পড়েছিল। আমরা ওকে সাহায্য করার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ ও আমাকে মারতে এলো স্যার। আর হ্যাঁ স্যার, ও কিছু নাম্বার বিড়বিড় করছিল। নাম্বার? অমর তো নাম্বারে বিড়বিড় করছিল। হ্যাঁ, 48163। হ্যাঁ, এই 4,81,623 এরকম কিছু। হ্যাঁ, এই নাম্বারটাই ছিল স্যার। আচ্ছা, এছাড়া অন্য কিছু বিড়বিড় করছিল? হ্যাঁ স্যার, ও খুব ভয় পেয়েছিল আর চিৎকার করে বলছিল বিল্লা ওই লোকগুলো আসবে। বিড়লা? স্যার, বিড়লা, এই নামটা আমি কোথাও আগে শুনেছি মনে হচ্ছে। আচ্ছা, অভিজিৎ, একটা কাজ করো, ওই ধনঞ্জয়ের পুরো খবরটা নাও, আর ওই বিল্ডার পুরো জীবনপঞ্জি বের করো। যদি ওই বিল্ডারকে পাওয়া যায়, ধরে নাও ওই নাম্বারগুলোর রহস্য জানতে পারবো।
রঘু, আমাদের বিড়লার ব্যাপারে কিছু তথ্য দরকার। আমরা তোমাকে কিছু জিজ্ঞেস করছি। হ্যাঁ, রঘু, আমরা সিআইডি থেকে আসছি। আমাদের এটা জানা খুব দরকার যে বিড়লা এই জেল থেকে পালিয়ে গেল কেন। স্যার, আমার মনে হচ্ছে ওর চোখের সাথে সাথে ওর মুখটাও বন্ধ হয়ে গেছে। রঘু, আমরা জানি যে তোমার দুটো সন্তান রয়েছে, একজন 11 বছরের গুড্ডু আর দ্বিতীয়জন 9 বছরের মুন্নি। আর আমরা এটাও জানি যে ওই দুজন নিষ্পাপ শিশু এটাও জানে না যে তাদের বাবা এখানে এই জেলে বন্দি রয়েছে। এখন এই খবরটা যদি ওদের দুজনের কাছে পৌঁছে যায় তাহলে না স্যার, এরকম কাজ করবেন না, ওদের কিছু বলবেন না স্যার। তাহলে তোমাকে এটা বলতে হবে যে বিড়লা এখান থেকে পালালো কেন। আগে স্যার, বিল্লার অনেক খামতি ছিল, কিন্তু ও এতটাও বোকা নয় যে 6 দিন আগে জেল থেকে পালিয়ে যাবে। তাহলে বিড়লা জেল থেকে পালালো কেন? ধনঞ্জয় মারা যাওয়ার আগে বিড়লার নাম নিয়েছিল। স্যার, একদিন আমি বিল্লার সাথে হঠাৎ এক কয়েদির কথা বলতে শুনেছিলাম স্যার। কয়েদির সঙ্গে কে ছিল? স্যার, আমি ওর চেহারা তো দেখিনি, কেননা ওর পিঠটা আমার দিকে ছিল স্যার। তারপর থেকে সে ভীত অবস্থায় থাকতো। তার মানে তুমি এটা বলতে চাইছো যে ওই কয়েদিটা বিড়লাকে হুমকি দিয়েছিল? হতে পারে স্যার। স্যার, তার মানে বিড়লার প্রাণের ঝুঁকি আছে? তেমনই তো মনে হচ্ছে পঙ্কজ। আর নিজের প্রাণ বাঁচাতে বিড়লা এই জেল থেকে পালিয়ে যায়। রঘু, একটা কথা বলো, এই জেলে আগুন লাগলো কি করে? কি স্যার, এটা কি শুকনো জঙ্গল যে আগুন নিজে নিজেই লেগে যাবে? আপনারা তো সিআইডির লোক, আপনাদের কাছে কি লুকোবো স্যার? স্যার, এই আগুনটা লাগেনি স্যার, লাগানো হয়েছিল। রঘু, তাহলে তুমি এটা আমাদের বলতে পারো যে জেলে আগুন কে লাগিয়েছিল? সেটা জানি না স্যার। ঠিক আছে স্যার, এবার কি করব? যে 3 জন লোক বিড়লার সঙ্গে পালিয়ে গিয়েছিল তাদের খোঁজ খবর নেওয়া যাক। বস, আমি ওই দুজনের অ্যাটপসি করেছি, আর অ্যাটপসি করার পর জানতে পেরেছি যে ওই দুজনের মস্তিষ্কে পরজীবী পোকা ছিল, প্যারাসিটিক ওয়ার্মসের অংশ পাওয়া গেছে। পরজীবী পোকা? হ্যাঁ, এই পোকা খুবই বিপজ্জনক হয়। ছোট থেকে ছোট, মাইনিউট থেকে মাইনিউট ক্ষত করে শরীরের মধ্যে ঢোকে আর মস্তিষ্কে পৌঁছে যায়, মস্তিষ্ককে অকেজো করে দেয়। কিন্তু সালুকে এই পোকাগুলো আসে কোত্থেকে? বস, বেশিরভাগ এই পোকাটা বদ্ধ জলের মধ্যে কোনো পুকুরে পাওয়া যায়, কিন্তু সব পুকুরে এটা পাওয়া যায় না। দেখো সালুকে, এটা মৃত্যু নয়, খুন করেছে, খুন। কোন জায়গা থেকে পোকাগুলো এসেছিল তো? কোন জায়গা থেকে? একটা জায়গা আছে বস। কোথা থেকে? শহরে একটা ল্যাবরেটরি আছে যারা রিসার্চ করার জন্য এই ধরনের পোকা নিজেদের কাছে রাখে। রিসার্চ ল্যাবরেটরি? তাহলে ওই ল্যাবরেটরির ব্যাপারে কিছু জানতে হবে। ওদের কাছেই জানা যাবে এই পোকার ব্যাপারে। স্যার, বিড়লা? স্যার, এই দেখুন, সুরেশ ওই লোকটা স্কেচ বানিয়েছে যে লোকটা অমরের বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। তাহলে ঠিক আছে, এই স্কেচটার কপি করো আর সমস্ত পুলিশ স্টেশন আর চেকপোস্টে পাঠিয়ে দাও। আর ওদেরকে জানাও যেখানেই ওকে দেখা যাবে ওকে যেন অ্যারেস্ট করে। স্যার, এটা ওই 3 জনের ফাইল যারা বিল্লার সঙ্গে এখান থেকে পালিয়েছিল। স্যার, হ্যাঁ পঙ্কজ? স্যার, এই লোকটাকে দেখুন। এই লোকটা, এটা তো সেই লোকটা না যার স্কেচ সুরেশ বানিয়েছিল? সেই লোকটা যাকে অমরের বাড়ির বাইরে দাঁড়াতে দেখা গিয়েছিল? এখানে তো লেখা আছে যে এই ধনঞ্জয় আগুন লাগা 2 দিন আগে এখানে এসেছিল। এটা ছোটখাটো অপরাধে। এর মানে নিশ্চয়ই অমর, ধনঞ্জয় আর বিড়লার মধ্যে ভালো সম্পর্ক ছিল। সেটাই মনে হচ্ছে নিখিল। এই সমস্তটা ভেবেচিন্তে করা একটা পরিকল্পনা। এটা সেই লোক যে জেলের ভেতর আসে এবং বিড়লাকে হুমকি দেয়, তারপর এখানে জেলে আগুন লাগায় আর তারপর বিড়লাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু স্যার, এই বিল্লার মধ্যে এমন কি আছে? আমি বলতে চাইছি যে ওর জন্য কেউ এত পরিশ্রম কেন করবে? সেটাই তো জানতে হবে পঙ্কজ, ওর মধ্যে তেমন বিশেষ কি আছে। কিছুদিন আগে খারাপ লোকগুলো আমাদের ল্যাবরেটরিতে অ্যাটাক করেছিল। টাকা পয়সার সাথে সাথে প্যারাসিটিক্যাল ওয়ার্মসে 2টো বক্সও তুলে নিয়ে যায়। সবাই মাস্ক পরে আছে। আর স্যার, এটা ক্যামেরা নাম্বার 2, যেটা আমাদের ল্যাবে লাগানো আছে।
1 মিনিট এই ফুটেজটা আরেকবার চালাও তো, আর স্লো মোশনে। হ্যাঁ। ও তো নিজেকেও আঘাত করেছে। এবার ওই জায়গাটা দেখাও যেখানে তোমায় অ্যাটাক করা হয়। আসুন স্যার। স্যার, এটাই সেই জায়গা যেখানে ওই লোকগুলো আমার উপর অ্যাটাক করেছিল। এক্সকিউজ মি, স্যার এই জায়গাটাকে তো ভালো করে পরিষ্কার করা হয়েছে, রক্তের দাগ কোথাও দেখতে পাচ্ছি না। যদি এই জায়গাটাকে পরিষ্কার না করা হতো তাহলে রক্তের ডিএনএ টেস্ট করে আমরা নিশ্চয়ই অপরাধীকে ধরে ফেলতাম। অপরাধী এই দরজা দিয়েই বেরিয়ে গেছে। আঙুল কেটে গিয়েছিল, রক্ত বেরোচ্ছিল। বাড়ি গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। এই দেখো, এই হলো অপরাধীর রক্ত। এবার জানা যাবে সে কে ছিল। হ্যাঁ, তাহলে এই ব্যাপার। চোর যতই চালাক হোক না কেন সিআইডির চোখে ধুলো দিতে পারবে না। মনে হচ্ছে এত বছর ধরে ও গর্তে লুকিয়েছিল, এবার গর্ত থেকে বেরিয়েছে ও। সচিন, কি বলছে ফরেন্সিক রিপোর্টে? স্যার, রিসার্চ সেন্টার থেকে যে রক্তের ডিএনএটা আমরা পেয়েছি সেটা পুরনো একটা অপরাধীর সঙ্গে ম্যাচ করে গেছে। 18 বছর আগে এই অপরাধী অন্য একটা গ্যাংয়ের জন্য কাজ করতো স্যার। তারপরে এর কোনো খোঁজ ছিল না স্যার। আচ্ছা, আর স্যার ওদের এই গ্যাংয়ের ওয়ার হাউসে পুলিশ রেড করেছিল। যেই রেডে কিছু লোক ধরা পড়েছিল আর কিছু লোক মারা গেছিল। স্মাগলিং এর জিনিসপত্র পাওয়া গেছিল। তারপরে স্যার এই গ্যাংটা ভেঙে যায়। তাহলে এই লোকেরা 18 বছর ধরে নতুন গ্যাং তৈরি করেছে, চুরি চামারি লুটপাট শুরু করে দিয়েছে। স্যার, হ্যাঁ স্যার 1 মিনিট এদিকে আসুন। স্যার, এটা ওই সময়ের কেস ফাইল স্যার। আর এই কিছু ফটোগ্রাফস ওই পুলিশ রেটের। এক মিনিট। খুব মন দিয়ে দেখো সচিন। হ্যাঁ স্যার, এটা ওই নাম্বারটাই যেটা ধনঞ্জয় আর অমর মারা যাওয়ার আগে বলছিল স্যার। এক্স্যাক্টলি। এই সমস্ত খুনের খেলায় এই নম্বরের সঙ্গে জড়িয়ে আছে। এই নাম্বারে, এই বাক্সর নাম্বার, যার নাম্বার হলো 4,81,623। হ্যাঁ দয়া। আরে কোথায় অভিজিৎ তুমি? আরে ভাই, কমন রোডে গাড়িটা খারাপ হয়ে গেছে। 2 মিনিটে আসছি ঠিক করে। ওকে, ঠিক আছে। আচ্ছা অভিজিৎ, ওই নাম্বারের ধাঁধাটার সমাধান হয়ে গেছে। আচ্ছা, রে বাহ। ভাই দয়া, যখন থেকে আমরা বিল্ডার কেসটা নিয়ে ঘাঁটতে শুরু করেছি আমার অন্য কিছু মনে পড়ছে। কি ভাই, একে আমি আগে কোথাও দেখেছি। আচ্ছা, কোথায় এখন ঠিক করে মনে পড়ছে না, কিন্তু মুখটা
মুখটা খুব চেনা মনে হচ্ছে। ঠিক আছে, তুমি গাড়িটা রিপেয়ার করে বিউরোতে চলে এসো। ওখানেই দেখছি ব্যাপারটা মেটানো যায় কিনা। ওকে, ঠিক আছে। আরে দয়া, আমি একে সিআইডি জয়েন করার আগে দেখেছি। আচ্ছা। অভিজিৎ, 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 হ্যালো হ্যালো। বস, কাজ হয়ে গেছে। হ্যালো, এটা অভিজিতের আওয়াজ তো নয়, অন্য কারোর আওয়াজ ছিল। পরিষ্কার শোনা যাচ্ছে না। আচ্ছা, কিডন্যাপারদের আওয়াজ নয় তো? হ্যালো পুরবী। হ্যালো। হ্যাঁ স্যার, স্যার মনে হয় অভিজিৎকে কেউ কিডন্যাপ করেছে স্যার। কি? অভিজিৎ, তোমার এই পুরনো বন্ধু বিল্লাকে কিছু মনে করানোর চেষ্টা করো, যেটা আমি জানতে চাই, কিন্তু ও আমাকে বলছে না। কি জানতে চাও? অভিজিৎ, একটু বোঝার চেষ্টা করো অভিজিৎ। ডক্টর শীতল, তুমি? হ্যাঁ। অভিজিৎ, ওই বক্সটা আমার জন্য খুব জরুরি, যেটা বিল্লা, ধনঞ্জয় আর ওর বন্ধুরা নিজের বসের জন্য পুলিশ স্টোরেজ রুম থেকে চুরি করেছিল। কোন বাক্সের কথা বলছো তুমি? আমি কিচ্ছু জানি না। আমিও না। আরে 18 বছর আগের কথা আমি কি করে মনে রাখবো? আমার কিচ্ছু মনে নেই। তুমি জানো, এই যে আমাদের ব্রেন আছে না, এটা কম্পিউটারের হার্ড ডিস্কের মতো হয়, যাতে প্রচুর পুরনো ইনফরমেশন ঠাসা থাকে। আর তোমাদের দুজনের মাথার মধ্যেও না সব ইনফরমেশনগুলো লুকিয়ে আছে। আর সেই ইনফরমেশনটা কি করে বাইরে বের করতে হবে, সেটা আমার কাজ। যদি বিল্লা জেনে থাকে, তার মানে অভিজিৎও সেটা জানে। তোমাদের দুজনের বন্ধুত্ব তো 18 বছরের পুরনো, তাই না অভিজিৎ? কি হচ্ছে এইসব? কি হচ্ছে এইসব? কিছু না, তোমাকে ইলেকট্রিক শক দেওয়ার প্রিপারেশন চলছে। যদি তোমাকে শক না দিই, তাহলে তোমার থেকে ইনফরমেশনগুলো কি করে পাবো? স্যার, আপনি যে ফোনে আরেকটা আওয়াজ শুনেছিলেন সেটা পুরোপুরি ক্লিন করে পাঠিয়েছে। বস, কাজ হয়ে গেছে। ওকে নিয়ে 30 মিনিটেই পৌঁছে যাচ্ছি। 30 মিনিটে পৌঁছে যাবে? তার মানে অভিজিৎকে যেখান থেকে কিডন্যাপ করেছে সেখান থেকে এই গুন্ডাদের আড্ডাটা 30 মিনিটের দূরত্বে আছে। কিন্তু স্যার, ওই জায়গাটা থেকে ওই গুন্ডাগুলো কোন দিকে গেছে সেটা আমরা কি করে জানবো? শ্রেয়া, যেখানে অভিজিতের কারটা খারাপ হয়েছিল সেখান থেকে আধা ঘন্টার দূরত্বের রাস্তায় আমরা ধনঞ্জয়ের লাশটা পেয়েছিলাম। তো হতে পারে এই গুন্ডাদের আড্ডাটা ওখানেই কোথাও। তুমি তো খুব তাড়াতাড়ি হার স্বীকার করে নিলে অভিজিৎ, কিন্তু আমরা এত তাড়াতাড়ি হারবো না। তোমার থেকে সব ইনফরমেশন আমরা বের করেই ছাড়বো। বস বস, বাক্স পেয়ে গেছি, আর ভেতরের জিনিসপত্রগুলো সব ঠিকঠাক আছে। খুব ভালো, দারুণ ব্যাপার। তার মানে এদের দুজনের আমাদের আর কোনো প্রয়োজন নেই। যত তাড়াতাড়ি সম্ভব এদের উপরে পাঠাও আর এখান থেকে বেরো। না, আমার এখনো এদের দুজনকে প্রয়োজন আছে। আমার রিসার্চ কমপ্লিট করার জন্য প্যারাসিটামল ইনজেক্ট করতে হবে আমাকে। কিছুক্ষণ পর্যন্ত এরা বেঁচে থাকবে, কিন্তু তারপর ভগবানের কাছে চলে যাবে। তুমি এদের সাথে যা করতে চাও তাড়াতাড়ি করো, কোনোভাবেই যেন বেঁচে না যায়। তা না হলে দুজনই আমাদের জন্য বিপদ হবে।
স্যার কোথায় আছে? হ্যাঁ? এ তো দেখছি বিল্লা। বিল্লা, বিল্লা, খোলো একে, একে হসপিটালে নিয়ে যেতে হবে। আরে অভিজিৎ কোথায় গেল? ওই ওই যে ওখানে। অভিজিৎ, কোথায় যাচ্ছ অভিজিৎ? এসো গাড়িতে বসো। গাড়িতে? কেন কেন গাড়িতে যাবো আঙ্কেল? আরে তোমার পেছনে গুন্ডারা রয়েছে, যে কোনো সময় তোমার বিপদ হতে পারে। চলো তাড়াতাড়ি গাড়িতে বসো। গুন্ডা? গুন্ডা? কিন্তু আপনারা কে? আরে অভিজিৎ, আমরা তো তোমার বন্ধু, ভুলে গেলে নাকি? চলো গাড়িতে বসে পড়ো। কিন্তু আমার ললিপপটা কোথাও পড়ে গেছে আরে আঙ্কেল। তাড়াতাড়ি এসো, আমি তোমাকে নতুন ললিপপ কিনে দেবো আর আইসক্রিমও দেবো তোমায়। সত্যি? চলো তাড়াতাড়ি চলো এখান থেকে। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। টাইম নেই না আমাদের কাছে, তাই না? আঙ্কেল 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 আমরা কোথায় যাচ্ছি? আমরা আমরা বিদেশ যাব, বিদেশ ঘোরার জন্য। তুমি ঘুরবে না? বিদেশে যাচ্ছি? কত কত মজা হবে, কত মজা হবে। আমরা আমরা উড়ো জাহাজে যাবো আঙ্কেল? না না, আমরা জলের জাহাজে যাব, জলের জাহাজ। ও ওয়াও, যে জাহাজ জল দিয়ে যায় ওই জাহাজে করে যাবো। খুব মজা হবে, খুব মজা হবে। মনে হচ্ছে শত্রু চলে এসেছে পেছনে। মনে হয় শত্রু এসে গেছে। চলো চলো চলো, ওইদিকে চলে যেতে হবে। চলো ওইদিকে গিয়ে লুকিয়ে পড়ো। যাও 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 যাও। কোথায়? আরে যাও যাও, তাড়াতাড়ি যাও, ওখানে যাও। বসো বসো। তুমি লুকিয়ে পড়ো। তুমি যাও যাও যাও। অভিজিৎ, অভিজিৎ, এখানে আছে অভিজিৎ, এখানে আছে অভিজিৎ। কিন্তু এখন আর ও তোমাদের নয়, আমাদের হয়ে গেছে। ইন্সপেক্টর বিজয়, তুমি? তুই সব খেলা তুমিই খেলছো? হ্যাঁ ইয়েস স্যার, চিনতে পেরেছেন, খুব ভালো ব্যাপার। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যান, তা না হলে তোমাদের এই লোকটা বেঘরে প্রাণ যাবে। বিজয়, তুমি অভিজিৎকে নয়, নিজের মৃত্যুকে রেখেছো নিজের কাছে। এই, তোর এই ফালতু কথা শোনার মতো সময় নেই আমার কাছে। ফটাফট আমাকে বেরিয়ে যাওয়ার রাস্তা দে। যেতে দাও আমাদের, আমরা আমরা বিদেশে যাচ্ছি জাহাজে করে। স্যার, অভিজিৎ স্যারের এটা কি হয়েছে? শুনতে পাসনি? বন্দুক নিচে, তা না হলে নিচে রাখো, রাখো নিচে, না হলে এই আঙ্কেল কিন্তু আমাকে মেরে দেবে। নিচে রাখো, রাখো রাখো, নিচে রাখো, নিচে রাখো, নিচে নিচে রাখো না। নিচে। ভেরি গুড। চলো রাস্তা খালি করো, চলো তাড়াতাড়ি চলো, চালাকি নয়।
এবার বল, তুই বিদেশে যাবি নাকি সোজা জেলে? হ্যাঁ, দয়া, যাব তো বিদেশেই। ওই দেখ, অভিজিৎ, ছেড়ে দাও আমার বন্ধুকে, ছেড়ে দাও, নাহলে আমি গুলি চালিয়ে দেবো, মেরে দেবো, আমি গুলি করে দেবো। অভিজিৎ, এ তোমার বন্ধু নয়, এ শত্রু তোমার। না, এ আমার বন্ধু, এ বন্ধু আমার, এ আমাকে ঘুরতে দিয়ে যাবে। তোমরা আমার শত্রু। শত্রু? আমি জানতে পেরে গেছি তোমরা আমাকে মারতে এসেছো। স্যার, স্যার প্লিজ মনে করার চেষ্টা করুন, নিজেকে এবার একটু চেনার চেষ্টা করুন স্যার। আমরা তোমার বন্ধু, তুমি সিআইডি অফিসার, ভুলে গেলে? না অভিজিৎ, গুলি চালিয়ে দাও, এরা মিথ্যা কথা বলছে। তুমি গুলি চালাও, আমাদের বিদেশে যেতে হবে। অভিজিৎ, গুলি চালাও, উড়িয়ে দাও সবাইকে। অভিজিৎ না, অভিজিৎ, অভিজিৎ গুলি চালাও। মনে করো অভিজিৎ, আমাদের সেই সময় যখন আমরা একসাথে সিআইডিতে ছিলাম, তুমি আমার বন্ধু অভিজিৎ। স্যার আপনি একজন সিআইডি অফিসার আর আমি হলাম নিখিল। স্যার, শ্রেয়া, বিক্রম। ওরা মিথ্যা কথা বলছে। অভিজিৎ, তুমি গুলি চালাও। আরে চেষ্টা করো, তুমি চেষ্টা স্যার করো, মনে করুন স্যার। দয়া, হাত ছেড়ে দে। আমি তোকে মরতে দেবো না। স্যার মনে করুন আপনি। কখনো আমার দরকার পড়লে ডাকবে তুমি, বন্ধু নয়, ভাই আমি তোমার। তোর মতো বন্ধু পৃথিবীতে আর কেউ হবে না আমার। কিচ্ছু হয়নি, গুলি শুধু পায়েই লেগেছে। বল, কেন করলি তুই এসব? হ্যাঁ, লোভ স্যার, 100 কোটির লোভ স্যার। আমার আসল নাম হরিশ। আমি ওই গ্যাংয়ের লিডার, যারা ওয়্যার হাউসে ধরা পড়েছিল। 18 বছর আগে আমার জেল হয়ে গিয়েছিল। কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের অফিসার হয়ে গেলে কিভাবে তুমি? আমি আমার চেহারা আর আইডেন্টিটি বদলে ওই পুলিশ অফিসারের জায়গায় পুলিশ ডিপার্টমেন্টে ঢুকে পড়লাম, যার বদলি অন্য শহর থেকে হয়েছিল। আর তুমি ওই নিরীহ পুলিশ অফিসারকে তোমার রাস্তা থেকে সরিয়ে দিলে আর তার জায়গা নিয়ে নিলে। হ্যাঁ স্যার, আমার শত্রুপক্ষের গ্যাংয়ের সমস্ত খবরের দরকার ছিল। আর জেল থেকে ছাড়া পাওয়ার পরে ওই বাক্স নাম্বারের মাধ্যমে তুমি ওই বাক্সটা পাওয়ার চেষ্টা করতে শুরু করলে। ওই বাক্সতে 100 কোটি টাকার ড্রাগস ছিল। অনেক সময় অতিবাহিত করেছো, কেউ কিছু বলতে পারেনি।
এই জন্য ওর স্মৃতি ফিরে পাওয়ার জন্য তুমি ডাক্তার শীতলকে এক্সপেরিমেন্ট করার জন্য এনেছিলে। হ্যাঁ স্যার, আর ওই এক্সপেরিমেন্টটা সফলও হচ্ছিল। আমরা বিল্লার মাধ্যমে জানতে পেরে গেছিলাম বাক্সটা কোথায় আছে। আর অমর অমর কি করে ধরা পড়লো তোমার ফাঁদে? স্যার, সুরেশের বাবা একজন করাপ্ট অফিসার ছিলেন, আর উনি শত্রুপক্ষের গ্যাংয়ের হয়ে কাজ করতেন। উনি ওনার গ্যাংয়ের সাথে কিছু ছবি আর একটা নোটবুক নিজের বাড়িতে রেখেছিলেন, যেটাকে ভুল করে সুরেশের বাড়ি থেকে অমর চুরি করে নিয়েছিল। আর সেই জন্য প্রথমে তুমি অমরকে ধরলে, যাতে তুমি এটা জানতে পারো যে ওই বাক্সটার ব্যাপারে কি জানে। কিন্তু অমর তো সুরেশের বাড়ি থেকে চুরি করা প্রমাণটা আগেই নষ্ট করে দিয়েছিল। হ্যাঁ, অমরের এই গ্যাংয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ও ওই সমস্ত প্রমাণ চুরি করে নিয়েছিল যেগুলোর আমার দরকার ছিল। এই জন্য আমি ওর সাথে ওটাই করলাম, শেষ করে দিলাম ওকে। এত বছর ধরে জেল খাটার পরেও তুমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিতের ওপর হামলা করেছো, তিনটে লোকের প্রাণ নিয়েছো। তোমার তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। এবার সব ঠিক আছে তাই না? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ও দয়া, দ্যাটস ফর ইউ। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ বিউটিফুল। থ্যাঙ্কস। আচ্ছা, ওই কাউকে দেখছি না তো, অভিজিৎ আসেনি নাকি? হ্যাঁ, আরে আমি অভিজিৎ তো- এখানে ভাই। একদম ফিট বস। আরে সারিকার বার্থডে আর আমি ফিট হব না? আচ্ছা দয়া, শ্রেয়া আসেনি? ওই দয়া যখন এসে গেছে শ্রেয়াও চলে আসবে। হ্যাঁ সেটা তো। না অভিজিৎ, ওই আমাদের গতবারের মিটটা ঠিকঠাক হয়নি। হ্যাঁ তো আরে আরে সব ঠিক হয়ে যাবে। আজও এখানে আসলে না তুই নিজের মনের কথা বলেই দিবি, তাই না? ইয়েস, এইবার তো বলেই দিও।